মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সাইবার ক্রাইম বিষয়ে সজাগ থাকার তাগিদ। ঢাকা সিটিতেও সংসদ নির্বাচনের মতো ভোট চান সিইসি। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগে উপজেলার মনোনয়ন ফর্ম বিক্রি চলছে, কেন্দ্রের সিদ্ধান্ত মানবে না বিএনপি নেতাকর্মীরা, মন্তব্য কাদেরের। বাংলাদেশে বিদ্যুৎ অবকাঠামো খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, তৈরি পোশাকের দাম বাড়ার আশ্বাস। মাদক মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের, ব্যর্থ হলে বিচারককে ব্যাখ্যা দিতে হবে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনুবা জাবিন। এছাড়া সংবাদে আরো থাকছে, বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার কাল, ফাইনাল মিশনে রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। জনগণের হয়রানি কমাতে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পুলিশ বাহিনীকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার কাজে গতি আনতে পুলিশের মনিটরিং টিম গঠন করারও নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার তাগিদ দিয়ে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন এবং আগামীর কর্মপরিকল্পনা নেওয়া সহ তা বাস্তবায়ন করতে পুলিশ সপ্তাহে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত বিনিময় করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে বাহিনীর উন্নয়নে তার সরকারের উদ্যোগের চিত্র তুলে ধরে মামলা নিষ্পত্তির গতি বাড়াতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মামলাগুলি করা হয়, কিন্তু সেই মামলাগুলি সময় মতো সম্পন্ন হয় না। এখানে যেমন মামলা যারা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে। আর শুধু মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও সততা বজায় রেখে জনগণের পাশে থেকে সেবা দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। এই দেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এই পুলিশ বাহিনীর সব বাবা মা ভাই বোন সবাই। মানুষ যদি শান্তিতে থাকে, নিরাপদে থাকে, নিজের পরিবারই শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। দেশের যদি অর্থনৈতিক উন্নতি হয়, নিজের পরিবারই উন্নতি হবে। দেশের মানুষের ভাগ্য খুললে নিজের পরিবারের ভাগ্য খুলবে। প্রত্যেকটা সদস্য, পুলিশ সদস্যকে এই কথাটাই মেনে চলতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে সাইবার আইন নিয়ে অভয় দেন প্রধানমন্ত্রী। কিভাবে, কোথায়, কখন, কোন জায়গা থেকে এই জঙ্গিবাদ আমাদের উপরে হামলা করতে পারে এর কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন একদিকে গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা এবং তা বাস্তবায়নের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের ভাগ্য কিভাবে গড়ব তার উপর গুরুত্ব দিয়েছি এবং সেভাবেই কাজ করে গেছি, যার ফলাফল দেশের মানুষ পেয়েছে। আজকে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ঢাকার 2 সিটির রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী হাকিমদের ব্রিফিংয়ে নির্বাচনে কে জয়ী হলো তা না ভেবে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয় সিইসি। জসিম জুয়েলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার। স্থানীয় সরকার নির্বাচনও সে অভিজ্ঞতা আমাদের রয়েছে। জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সবাইকে ধন্যবাদ দেন সিইসি। বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চান তিনি। আমরা চাই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আপনাদের পরিচালনায় সুষ্ঠু হবে, যেমনটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায়। এই সুযোগে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পরিশ্রম করেছেন, দক্ষতা দেখিয়েছেন,
এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন জাতির জন্য। সেই সুযোগে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যত সহকর্মী আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের প্রতি আমার আন্তরিকতা থাকলো। আচরণবিধির বিষয়ে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন কেএম নুরুল হুদা। আইনানুগ নির্বাচন করতে হবে, কারণ এই আইন প্রণয়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম, আপনাদের মাধ্যমে, কারণ আপনার ম্যাজিস্ট্রেট, আপনাদের প্রতি মানুষের যেরকম আস্থা ভালোবাসা আছে সেটা প্রয়োগ করেই এই নির্বাচনের আচরণবিধি কিভাবে প্রতিফলিত হয় সেটা আপনাদের দেখতে হবে। সিসি বলেন, কাউন্সিলর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। এক্ষেত্রে নিরপেক্ষতা ও বিচারিক মনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা দেখেছি আপনাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নিজেদের কোন্দলের কারণে কোণঠাসা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা অংশ নেবে বলেও মনে করেন তিনি। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি চলাকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাসেল খানের রিপোর্ট। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 10 মার্চ প্রথম ধাপে 12টি জেলার 87টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো চলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। একই সাথে ফর্ম জমাও দেন মনোনয়ন প্রত্যাশীরা। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। একাধিক নামের মধ্যে থাকলে আমরা নতুন নামও সাথে তাদের নাম বিবেচনা করে দেখব। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে ভরাডুবির পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। তৃণমূলের জনসাধারণকে নিয়ে জোরাচ্ছি শেখ হাসিনার প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য আমি চেষ্টা করে যাব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবেই। বিএনপি না আসলেও বিএনপির মতো স্বতন্ত্র অনেক দলেই হয়তো নির্বাচন করবে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। উপজেলা পরিষদের সেটা সুস্থ সুন্দর হবে এবং সেটা সাধারণ জনগণই সেটা তাদের ভোট প্রয়োগ করবে, সেই প্রত্যাশাই আমরা করছি। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তথ্য জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য বাড়াতে দুই দেশ একসাথে কাজ করছে। তহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, জাহাজ নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান মিলার। With infrastructure and energy and a host of other industries and commercial opportunities that we can work together on. And again, I look forward, sir, to working with you and your ministry and traveling across the country to look for opportunities for American investment in this country. পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানা কারণে উৎপাদন খরচ বেড়েছে বলে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী। এ অবস্থায় বিষয়টি ক্রেতাদের বোঝাতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান মন্ত্রী। যে জিনিসটা আমি $1 বিক্রি করতাম সেটা তো এখন $1.30-25 দরকার। আমাদের অনেক খরচ বেড়ে গেল, মিনিমাম স্যালারিটা বেড়েছে ওয়ার্কারদের। সো সেটাও তোমরা বলো তোমাদের লোককে, বলো যে ঠিক আছে, অবশ্যই মেসেজও আমি সবাইকে দেব। 2009 সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল প্রায় $4 বিলিয়ন, এখন তা বেড়ে $6 বিলিয়ন দাঁড়িয়েছে বলে জানান মন্ত্রী। বড় একজন সেলসম্যান হতে পারবো তোমাদের পক্ষে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
মাদক আইনের যেসব মামলায় আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন সেগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 বছর ধরে কারাগারে থাকা মাদক মামলার আসামির জামিন শুনানিতে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শাকির আরজুর রিপোর্ট। 2015 সালে 600 পিস ইয়াবা সহ মিজানুর রহমানকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। গ্রেফতারের পর থেকে কারাগারে মিজানুর। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকেই আদালতে হাজির করতে পারেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। পরে তাকে অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। মাদক আইনের মামলায় আদালতের আমলে নেওয়া অভিযোগপত্র আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দেন হাইকোর্ট। মামলা প্রথম থানায় হয়, থানায় হওয়ার পরে সেখানে তদন্ত হয়ে অভিযোগপত্র হয়। অভিযোগপত্র হইলে কনসার্ন ধারা অনুযায়ী সেটা সংশ্লিষ্ট বিচারিক আদালতে চলে যায়। যে তারিখ থেকে উনি রেকর্ডটা রিসিভ করবেন বিচারিক আদালত, সেই তারিখ থেকে সেই তারিখ থেকে 6 মাস। সব জেলার ডিসি, এসপি, থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিতে তৎপর থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে নিম্ন আদালত তদারক সংক্রান্ত সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কমিটির কাছে বিচারককে ব্যাখ্যা দিতে হবে। সংশ্লিষ্ট আয়ু এবং আপনার যে আইন কর্মকর্তা থাকবে মামলা সংশ্লিষ্ট, তাদেরকে এই মামলা শেষ করার জন্য এবং সাক্ষী আনয়নের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থতা পাওয়া যায়, যদি কোনো গাফিলতি পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সাক্ষী হাজির করা এবং সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তাকে তৎপর থাকার নির্দেশ দিয়ে আদালত বলেছেন, কোনো গাফিলতি থাকলে বিচারক, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট পুলিশ সুপারকে জানাবেন। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে পিপির গাফিলতি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যা 7টার সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতি বললেন অ্যাঞ্জেলিনা জোলি। নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার আহ্বান। নির্বাচনে প্রার্থীদের হলফনামা মুদ্রণ ও ভোটারদের মাঝে বিলি করতে হাইকোর্টের রুল। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতি, তাদেরকে নিজের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গত 2 দিন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের এই বিশেষ দূত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2 দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শেষে বিকেলে কক্সবাজারের কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন জোলি। বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে। এত বিপুল সংখ্যক নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। Bangladesh is a generous country, rich in culture and history, but with limited resources, and it cannot be left to shoulder the responsibility of hosting the Rohingya refugees alone. So I urge the international community to continue to provide the humanitarian aid necessary to meet the needs of the refugees and support the communities so generously hosting them. এর আগে সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য গড়ে ওঠা শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন জোলি। নির্যাতিত রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন, তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। রত্না জামান, 21 টেলিভিশন। প্রার্থীদের হলফনামার তথ্য মুদ্রিত লিফলেট আকারে ছাপে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে বিতরণ ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব লিফলেট বিতরণ ও প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরিতে কেন নির্দেশনা দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন কমিশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত 18 ডিসেম্বর হাইকোর্টের রিটটি দায়ের করা হয়। পদ্ধতিটা অর্থাৎ কোন যোগ্যতা আছে, তাকে কেন ভোট দেওয়া যায় কি, তাহলে তারা কিভাবে সিদ্ধান্ত নেবে? প্রত্যেক প্রার্থীর একটা করে লিফলেট ছাপাবে। প্রতিবেদন তৈরি করার পরে নির্বাচন কমিশন নিজ দায়িত্বে তাদের মধ্যে প্রচার বিলি ব্যবস্থা করবে এবং একই সাথে টিভি, প্রিন্ট মিডিয়া এবং মাস মিডিয়ার মাধ্যমে
এই ইনফরমেশনগুলি ভোটারদের মধ্যে প্রচারণার ব্যবস্থা করতে হবে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত 3 পরিবারের 4 জনকে 15 দিনের মধ্যে 1 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাদের প্রত্যেককে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ চেয়ারম্যান ও আইজিপি সহ 14 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট 4 থানার ওসিকে 15 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সৌদি সরকারের বিশেষ সম্মাননা বাদশাহ আব্দুল আজিজ মেডেল অফ এক্সেলেন্স পেয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের স্বীকৃতি হিসেবে জেনারেল আজিজ আহমেদকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল রোয়াইলি সেনাপ্রধানকে মেডেল পরিয়ে দেন। এই সময় দুদেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 7 দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বিনা অপরাধে টাঙ্গাইলের জালমের জেল খাটার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুদকের তদন্ত দল দ্রুত দায়ীদের খুঁজে বের করবে বলেও আশা করেন তথ্যমন্ত্রী। ডিরেক্টরস গিল্ডের বৈঠকে সৈয়দ হাসান ইমাম সহ সিনিয়র নাট্য নির্মাতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে টিভি সিরিয়ালের প্রথম দিকে থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে কেবল অপারেটরদের প্রতিও আহ্বান জানান তথ্যমন্ত্রী। জাহাল আমের ভুলবশত তার যে 3 বছর তাকে কারাভোগ করতে হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। তদন্তের মাধ্যমে যারা এই জন্য দায়ী হিসাবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। জন্ম নিবন্ধনের নতুন নিয়মে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। শিশুর বয়স 2 বছরের বেশি হলে রাজধানীতে এসে নিবন্ধন করাতে হবে। এই প্রক্রিয়া সহজ না হয় সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছেন না অনেকে। এদিকে জন্ম নিবন্ধনের আইন সংশোধনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শিশুর জন্মের পর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল জন্ম নিবন্ধন। এই সনদের মাধ্যমে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা ভোগ করতে পারেন রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা। তবে নিবন্ধনের নতুন আইনে 2 বছরের বেশি বয়স হলে রাজধানীতে এসে জন্ম নিবন্ধন করার নিয়মে সমস্যায় পড়ছেন ঢাকার বাইরের মানুষ। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালার নতুন আইন অনুযায়ী জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিবন্ধন করা যাবে। এর বেশি হলে আসতে হবে রাজধানীর স্থানীয় সরকার বিভাগে। এ নিয়মে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তিতে পড়ছেন টাঙ্গাইলের 12টি উপজেলার 2425টি গ্রামের মানুষ। সময়মতো সন্তানকে স্কুলে ভর্তি করতে না পারা ও ভিজিএফ এর সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ নানা সমস্যায় পড়ছেন তারা। জন্ম নিবন্ধনের কাগজ করতে কিন্তু করতে পারিনি। নাইসা শুনি যে ঢাকা যেতে হবে, ঢাকা কি করে যাব? এখন কি আমার এই বাচ্চা নিয়ে ঢাকা যাওয়া সম্ভব? আমার বাচ্চা সহ সবাই যেন আমরা এই ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জন্ম নিবন্ধনের কার্ডটা করতে পারি। সুশীল সমাজ ও গ্রামের মানুষের দাবি আগের নিয়মেই যেন করা হয় জন্ম নিবন্ধন। আইনকে আরো একটু সংশোধন করে নিয়মকে সংশোধন করে দ্রুত না করলে দেশের কোটি কোটি জনগণ খুব ভোগান্তি করে যাচ্ছে। যে কেন দিবেন না, কি জন্য দিবেন না, কেন এটা করতে হবে, কেন আমাদের টাঙ্গাইল যেতে হবে, কেন আমাদের ইউনিয়নের কাছে যেতে হবে, কেন ঢাকায় যেতে হবে। এদিকে প্রশাসন বলছে বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিতে এনে আইন সংশোধনের প্রস্তাব করা হবে। এটি আসলে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদেই হওয়া বাঞ্ছনীয়। আমরা এই বিষয়ে সরকারের দৃষ্টিতে আনব যাতে এই বিষয়টি আইনটি সংশোধন করে এটা ইউনিয়ন পরিষদ থেকে এই ক্ষমতাটা দেওয়া হয়। যত দ্রুত সম্ভব জন্ম নিবন্ধন পদ্ধতি সহজ করার দাবি প্রত্যন্ত অঞ্চলের মানুষের। আফসানা নীলা, 21 টেলিভিশন।
আবার ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। কর্ণফুলীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত জায়গা দৃষ্টিনন্দন গড়ে তোলার দাবি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আপাতত গ্রেপ্তার নয়, ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। শেষ দিকে এসে বাণিজ্য মেলায় বেচা বিক্রি বেড়েছে। নানা অফার ও ডিসকাউন্ট দিয়ে স্টকের পণ্য শেষ করতে চাইছেন ব্যবসায়ীরা। মেলায় বিনামূল্যে বিভিন্ন রাইডের সুযোগ পেয়ে খুশি অটিস্টিক শিশুরা। মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। ইবনে নূর শাহনের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষের দিকে। কেবল ঘুরে বেড়ানোই নয়, প্রয়োজনীয় পণ্য কিনতে স্টল প্যাভিলিয়নে ঘুরছেন ক্রেতারা। ভিড় আছে খাবারের দোকানগুলোতেও। পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটছেন পছন্দের স্টলে। মেলায় আসছি, মেলায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, সেগুলো দেখার জন্য আসছি। আইন শৃঙ্খলা বাহিনী সবাই সুন্দরভাবে মেলা পরিচালনা করতেছে। পণ্যের মান এবং দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। দাম এখন রিজনেবল, যেহেতু মেলা শেষের দিকে, সো রিজনেবল প্রাইস মনে হচ্ছে। ডিসকাউন্টও অনেক দিচ্ছে। সব জিনিসই তো মোটামুটি দাম বেশি, বাট তারপরও এটা একটা মেলা, এজন্য আসছি। মেলায় প্রত্যাশা মতো বিক্রি হয়নি বলে জানান বিক্রয় কর্মীরা। একদিন বানানো তো আমাদের লস তো আর কাভার হবে না, ঠিক আছে, তাই যাই হোক যতটুকু হোক ওইটাকে আমাদের চলবে। এদিকে বিভিন্ন ধরনের রাইডে চড়ে আনন্দ উপভোগ করছে শিশুরা, আর বিনামূল্যে রাইডে চড়ার সুযোগ পাচ্ছে অটিস্টিক শিশুরা। আসতে ভালোই লাগে, আসতে সামনে থাকলে প্রতিদিনই আসতে আনন্দ লাগে, এইসব সবার সাথে ঘুরতে আসি। আনন্দ উপভোগকে সার্বজনীন করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। হোক জাতীয় কিংবা আন্তর্জাতিক, সকল ক্ষেত্রে সকল ভেন্যুতে ওদেরকে সম অধিকার দেওয়ার জন্য আমি আপনার চেষ্টা করব। 8 ফেব্রুয়ারি শেষ হবে 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে কর্ণফুলী নদীর দুপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঝিরঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলমুক্ত হওয়া জায়গা দৃষ্টিনন্দন করে গড়ে তোলার দাবি নাগরিক আন্দোলনের নেতাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। হাইকোর্টের নির্দেশে কর্ণফুলীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের দ্বিতীয় দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও তহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এভাবেই গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনাগুলি। এর আগে উচ্ছেদ অভিযানের প্রথম দিন উচ্ছেদ করা হয় কর্ণফুলী শিপইয়ার্ড সহ কমপক্ষে 50টি স্থাপনা। সরকারি বিভিন্ন সেবা সংস্থা অভিযানে সহযোগিতা করছে। এটা পরবর্তীকালেও এটার ব্যাপারে একটা আইন এবং সুরক্ষার ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এই উচ্ছেদটা ধারাবাহিক যদি থাকে, আমার মনে হয় কর্ণফুলী নদীর যে তার আগের ঐতিহ্য সেটা আবার ফিরে পাবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না, এবং অলরেডি বেশ কয়েকটি জায়গা থেকে হুমকি ধামকি এগুলো এসেছে। আমার উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। উচ্ছেদ হওয়া জমিতে বনায়ন সহ ওয়াকওয়ে নির্মাণ এবং নদীর দুই পার দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ভেতরে প্রায় 200-র মতো স্থাপনা রয়েছে। আমরা সেগুলো আজকে সহ আগামী যে কয়দিন লাগে এর ভেতরে উচ্ছেদ করে যাব। কর্ণফুলী নদীকে উদ্ধার করার জন্য এবং এর জীবনকে বেঁচে রাখার জন্য, এবং সাধারণ জনগণের যেন এই যে দুই নদীর তীর অনেক সুন্দর হওয়ার কথা, অবৈধ কোনো দখলদারি এবং কোনো স্থাপনা এখানে থাকবে না। আদালতের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলীর দুপারে 2112টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর জীববৈচিত্র্য ফিরিয়ে আনারও দাবি জানান চট্টগ্রামের নাগরিক সমাজ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজারের মহেশখালীতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে শাহাবুদ্দিন নামে একজন নিহত হয়েছে। এদিকে পাবনায় মাদক ব্যবসায়ীদের সাথে গোলাগুলির পর একজনকে আটক করেছে পুলিশ। ভোররাতে মহেশখালীর কালমদিয়ায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি জানান, দুই গ্রুপের গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাবুদ্দিন নামে একজনকে উদ্ধার করে, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ 16টি মামলা রয়েছে। এদিকে পাবনা পৌর সদরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলিতে আটক হয়েছে আপিল শেখ নামে একজন। এ সময় পুলিশের 3 সদস্য আহত হয়। আপিল শেখের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে 9টি মামলা রয়েছে। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর।
আগামী 9 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স 2019। এই উপলক্ষে স্কয়ার হসপিটাল অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্মরণে প্রতি 2 বছর অন্তর এই কনফারেন্সের আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 2013 সালে স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্সের যাত্রা শুরু করে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইশরাত জাহান। ধন্যবাদ। ডানহাতি পেসার তাসকিন আহমেদের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শফিউল ইসলাম। সিলেট সিক্সার্সের হয়ে আলো ছড়িয়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন। তবে দুই স্কোয়াডের কোনোটিতেই জায়গা পাননি বহুল আলোচিত ইমরুল কায়েস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিসিবি। চলতি বিপিএলে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 15 উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের ডানহাতি পেসার শফিউল ইসলাম। অন্যদিকে সিলেট সিক্সার্সের হয়ে সে অর্থে সুযোগ পাননি ডানহাতি পেসার এবাদত হোসেন। মাত্র 4 ম্যাচ খেলে দখল করেছেন 5টি উইকেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র 17 রানে নিয়েছেন 4 উইকেট। এছাড়া দারুণ অ্যাকশন এবং প্রায় 140 গতিতে বোলিং করতে পারার কারণেই মূলত তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ইশরাত, আপনাকে ধন্যবাদ। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সাইবার ক্রাইম বিষয়ে সজাগ থাকার তাগিদ। ঢাকা সিটিতেও সংসদ নির্বাচনের মতো ভোট চান সিইসি। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগে উপজেলার মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। কেন্দ্রের সিদ্ধান্ত মানবে না বিএনপি নেতা কর্মীরা, মন্তব্য কাদেরের। বাংলাদেশে বিদ্যুৎ অবকাঠামো খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের দাম বাড়ার আশ্বাস। মাদক মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। ব্যর্থ হলে বিচারককে ব্যাখ্যা দিতে হবে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।